টার্গেট হবে এই মৌলিক অধিকার পূরণ করার জন্য। এরপর আসলো জীবনকে সহজ ও প্র্যাকটিক্যাল করা। তোমরা বাকি যে কথা যেগুলো বলছো এগুলো লেখা আছে। তোমার প্রযুক্তির, তোমার বাসায় ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ওই 3জন ফ্যান সারতে পারবে, তোমরা পারবে না। ওই 3জন ফ্যানটা সেরে ফেলতে পারবে। সুইচ নষ্ট হয়ে গেছে, ওগুলো বদলাই ফেলতে পারবে, তোমরা পারবে না। তোমাদের ইলেকট্রিশিয়ান আনতে হবে, ওরা নিজেরাই করে ফেলতে পারবে এটা। যদি এখন নাও শিখে একটু দেখলে ওরা করে ফেলতে পারবে। ওদের শিক্ষার প্রক্রিয়া শিখে ফেলতে হবে কীভাবে ফ্যানের সুইচ লাগাইতে হয়, ফ্যানের প্লেট লাগাইতে হয়, বাল্বের কানেকশন কীভাবে করতে হয়, মোটরের কানেকশন কীভাবে করতে হয়, এগুলো শিখছে এরা। তোমরা পারবা? ডিফারেন্স হয়ে গেল না একটু? 2 নম্বর, জীবনকে সহজ ও প্র্যাকটিক্যাল করা। মোবাইল টিভি গেম তো এতে তো পারো। আবার এই যে তুমি লেখাপড়া, আরেকটা অশিক্ষিত মানুষ লেখাপড়া জানে না, আইনে ফেসে ওরা জেলে ঢুকে ফেলছে, লেখাপড়া জানলে এটা করতে পারতো? এগুলো হলো সামাজিক মর্যাদা। তুমি যখন শিক্ষিত হবা তোমার সবাই সালাম দিব। তারপরে নৈতিকতার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, তুমি অন্ধবিশ্বাস করবে না কিছু, কেউ তোমাকে সহজে মোটিভেট করতে পারবে না, তুমি জ্ঞানী। এগুলো হলো সাধারণ লেখাপড়ার উদ্দেশ্য। আমি এখানে সময় নষ্ট না করে আমরা মেইন জায়গায়, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 2টা ধারাই আছে। একটা হলো সাধারণ শিক্ষা, যেটা জেনারেল এডুকেশন, তোমাদেরকে কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছি। আর একটা হলো কারিগরি শিক্ষা। বাংলাদেশের কারিগরি শিক্ষা হারটা দেখলে তোমরা চমকায় উঠবা। জার্মানিটা শুনলে চমকায় উঠবো, বাংলাদেশটা শুনলে চমকায় উঠবা। জার্মানি পৃথিবীর উন্নততর দেশের একটা, ওদের কারিগরি শিক্ষার হার কতটুকু? আমরা উন্নতির দিকে যাচ্ছি, কারিগরি কেন উন্নতি করতে পারবে সেটা শিক্ষার হার দেখলে বুঝতে পারবো। সাধারণ শিক্ষা কোনটা? এমন একটা প্রথাগত, এটা ট্রেডিশনাল, সবাই পড়তে যায়, এই স্কুলে পাঠাও, কলেজে পাঠাও, অনার্সে পাঠাও, ট্রেডিশনাল শিক্ষা আর কি। যেটা সবাই লাইন করে চলে যায়, বুদ্ধি করে চলে যায় না কোন দিকে লেখাপড়া করলে ভালো হবে। আমি কিন্তু এখন 2টা পথ বাইর করছি, একটা সাধারণ শিক্ষার পথ আর একটা কারিগরি শিক্ষার পথ। তুমি কোন দিকে যাইবা সেটা তোমরা আজকে সিদ্ধান্ত নিবা। সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্তকে আমি নিয়ে দিতে পারবো? তোমার সিদ্ধান্ত আমি নিয়ে দিতে পারবো? তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আমি শুধু আজকে রাস্তা দেখাই দেবো, অ্যাজ ইউ উইশ। তুমি কোন দিকে পড়বা, কোন দিকে। আমি কিন্তু শোনো, আমি কিন্তু অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান ছিলাম, অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। আমার আজকে মনে পড়ছে, আমি লুঙ্গি পরে স্কুলে যেতাম, একটা শার্ট ছিল মাত্র। আমি কিন্তু মেট্রিক পাস করে অনার্স পাস করছি, ইন্টারমিডিয়েট করছি। আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়েছিলাম, কিন্তু এটা অসম চ্যালেঞ্জিং এবং অসম দুর্গম রাস্তা, জেনারেল নলেজ, জেনারেল এটা। কিন্তু আমি পরবর্তী থেকে কিন্তু কারিগরি শিক্ষার দিকে চলে আসছি। আমি বাঁশখালীর সাম্বুল স্কুল থেকে, একটা অজপাড়া গ্রামের স্কুল থেকে, যখন কোনটা ছিল এই, তখন কুমিল্লা বোর্ড ছিল। কুমিল্লা বোর্ডে তোমরা, এখন তো কুমিল্লা বোর্ড আলাদা একটা বোর্ড, চট্টগ্রাম বোর্ড আলাদা, সিলেট বোর্ড আলাদা। আমাদের সময় সবগুলো মিলিয়ে একটা ছিল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো মিলিয়ে ছিল বোর্ড, ছিল কুমিল্লা বোর্ড। সেই কুমিল্লা বোর্ডে আমাদের সময় 1983 সালে মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাইছিল মাত্র 3,500। সেখানে আমার নামটা ছিল। আমার পরিবারে খুব আশা, ওর ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়াবো, আমার পরিবার ছিল ডাক্তারি পড়ানোর জন্য, কিন্তু ডাক্তারি প্রতি আমার দুর্বলতা ছিল না। আমি তখন ওই বাঁশখালী থেকে এসে শ্রীরাম কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পাবো, কনফিডেন্স ছিল আমার মারাত্মক লেভেলের। অথচ আমাদের সময় যে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট করছিল, নাম বলতেছি না বাবা, তোমাদের হয়তো কারো আত্মীয় হয়ে যেতে পারে, সে কিন্তু শ্রীরাম কলেজে চান্স পায় নাই। কুমিল্লা বোর্ড যে প্রথম স্থান ওদের করছিল, সে শ্রীরাম কলেজে চান্স পায়। আর আমি পরীক্ষা দেওয়ার আগে আমি শ্রীরাম কলেজে চান্স পাবো, চান্স পাইছি। কীভাবে তৈরি করে নিছি আগে থেকে, অনেক আগে থেকে নিজেকে তৈরি করে নিছি। এরপরে ডাক্তারি পড়বো না, অনেক কাটাকাটি, আমি যে আমি ইঞ্জিনিয়ারিং করবো, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় চান্স পেয়ে গেলাম, ইঞ্জিনিয়ার হয়ে গেছি। ইঞ্জিনিয়ারিংটা কি? কারিগরি শিক্ষা। আমি ইন্টারমিডিয়েট পাস করে কারিগরি শিক্ষায় চলে গেছি। কিন্তু ওখানে পরীক্ষা দিয়েছি কাদের সাথে জানো? নটর ডেম কলেজ, চট্টগ্রাম কলেজ, মহাসিং কলেজ, বাংলাদেশের সেরা সেরা কলেজের সব মেধাবী ছাত্রদের সাথে ফাইট করে সুইডে চান্স পাওয়া নট এ ম্যাটার অফ জব, সহজ বিষয় নয়। এমনও হতে পারে পুরো চন্দ্ররাজ থেকে কেউ চান্সই পায়নি ইঞ্জিনিয়ারিং,
বা 2জন চান্স পেয়েছে, 3জন চান্স পেয়েছে। আমাদের এখানে এবারে চন্দন এসে পরীক্ষা দিচ্ছে 3500 মেট্রিক পরীক্ষা দিচ্ছে। এখান থেকে বড় জোর কয়জন চান্স পেতে পারে? হয়তো 100 জনও পাইতে পারে। চ্যালেঞ্জ থাকবে। রাস্তাটা কিন্তু দুর্গম, কঠিন। ওদিক দিয়ে তুমি ইন্টারমিডিয়েট পাস করে আমি সরাসরি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে যাবো, টেকনিক্যাল এডুকেশন ওখানেই করবো, ডিপ্লোমা করবো না, সেটা সিদ্ধান্ত তোমার, সেটা সিদ্ধান্ত তোমার। কিন্তু আমি বলবো না তুমি ওই কম্পিটিশনের দিকে যাই না। নটরডেম কলেজের ছাত্রদের সাথে ফাইট করে পারবা, পারবা না বলবো না। এখানে অনেক নটরডেম কলেজের সাথে অনেক মেধাবী ছাত্র এখানেই আছে, পারবো না। যাদের কনফিডেন্স লেভেল তারা তোমরা যেতে পারো। আমি পারতেই হবে, আমি পারবোই, সে পারবে। কিন্তু ফাইট হয় কিন্তু মারাত্মক। এখন সাধারণ শিক্ষা কি? একটা প্রথাগত শিক্ষা। এই যে যাও কলেজে যাও, ইউনিভার্সিটি যাও, কিসের জন্য যায়? কোনো নির্দিষ্ট পেশা বা কারিগরির জন্য প্রস্তুত না করে তুমি পলিটিক্যাল সায়েন্স করবা, চাকরির কোনো ব্যবস্থা আছে? সমাজ বিজ্ঞান করবা, ওখানে কোনো দক্ষতা নাই, শুধু তত্ত্ব পড়ে যাবে। ও তুমি এটা পাস করার পর ওই চাকরি পাবা, এরকম কোনো লেখাপড়া ওখানে নাই। ওই জন্য বলা আছে কোনো নির্দিষ্ট পেশা বা কারিগরির জন্য প্রস্তুত না করে বরং মানব জীবনের মৌলিক জ্ঞান, যেমন ভাষা শিখে সুন্দর করে কথা বলতে জানবে, ইতিহাস জানে, বাংলাদেশের ইতিহাস, ইন্ডিয়ার ইতিহাস, চাইনিজ ইতিহাস, মিশরীয় ইতিহাস সব জানবে, সাহিত্য সম্পর্কে তার জ্ঞান বাড়বে, বিজ্ঞানে তার জ্ঞান বেড়ে যাবে, গণিত, সমাজবিজ্ঞান, সামাজিক সচেতনতা সব পারবে। কিন্তু চাকরির জন্য তাকে তৈরি করা হয় না। তাহলে ওরা চাকরি কোথায় পায়? ওরা কি চাকরি না করে তাকে চাকরিতে একটা পায়। যে ও পিয়নও চাকরি করে ইউনিভার্সিটি পাস করে, যেমন আমার পিয়ন ছিল, কিন্তু বলা উচিত না। আমি যখন কুমিল্লায় চাকরি করতাম আমার পিয়নটা ছিল রাজশাহী ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করা। আচ্ছা, তুই পিয়নের চাকরি করার জন্য ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স কি জন্য করছো? আমি তো বুঝতে পারিনি স্যার, বুঝার কেউ ছিল না। আজকে তোমাদের বলতেছি এরকম করে বলার কেউ ছিল না। ঠিক আছে, মনোযোগটা রাখবা, মনোযোগটা আমার দিকে রাখবা। অনার্স মাস্টার্স করে সরকারের পিয়নের চাকরি করছে, ওই লেখাপড়ার কোনো দাম ছিল? পিয়নে তো মেট্রিক পাস করলে পিয়নের চাকরি মিলে। পিয়নের চাকরির কোয়ালিফিকেশন কি? মেট্রিক পাস। এখন যাইয়া দেখো সবগুলা অনার্স মাস্টার্স এই ছেলেগুলাই এই ধরনের সাধারণ লেখাপড়া করে চাকরি না পেয়ে পিয়নের চাকরি নিচ্ছে, কেরানির চাকরি নিচ্ছে। কেরানির চাকরির জন্য হলো ইন্টারমিডিয়েট পাস, পিয়নের চাকরির জন্য হলো মেট্রিক পাস। আর ওখানে এখন অ্যাপ্লিকেশন করতেছে এই সাধারণ শিক্ষার যারা করছে, ওখান থেকে অনেকে কিন্তু সাইন করে, ওইটাও পরে আমি আসতেছি। সাধারণ শিক্ষা সরাসরি কোনো নির্দিষ্ট চাকরির গ্যারান্টি দেয় না। তোমাকে তো বললাম তুমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স পাস করো, তুমি কিসে চাকরি করবা? তুমি পারো? জানো? তুমি ফিলোসফিতে, দর্শনে অনার্স মাস্টার্স করলা, কোথায় চাকরি হবে জানো? তুমি ফিজিক্সে এই অনার্স মাস্টার্স করলা, কোথায় চাকরি হবে জানো? দামি সাবজেক্ট, কিন্তু কোথায় চাকরি হবে বলো? ফিজিক্স থেকে পড়লা তুমি। আর আমরা যারা ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করি, ওই ফিজিক্সের বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করছে সেটাকে মানুষের জীবনে কাজে লাগানোর জন্য বস্তু বানাই। যেমন এই যে ফ্যানটা বানাচ্ছে, ফ্যানটা ঘুরতেছে, এটা কিন্তু পদার্থবিদ ফ্যারাডের সূত্রকে কাজে লাগিয়ে ফ্যান বানাইছে ইঞ্জিনিয়ারেরা। ফ্যান কিন্তু পদার্থবিজ্ঞানী বানায় নাই, বানাইছে কে? ইঞ্জিনিয়ারে। কোন তত্ত্ব ব্যবহার করে? পদার্থবিজ্ঞানী ফ্যারাডের সূত্র ব্যবহার করে। পদার্থবিজ্ঞানীরা, রসায়নবিদরা সূত্র আবিষ্কার করে দেবে, আর ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা সেটাকে ব্যবহার করে মানুষের কাজে লাগাবে। আমরা যারা ইঞ্জিনিয়ার, আমরা যারা ডাক্তার, তারা কি করি? ওই বিজ্ঞানীরা, পদার্থবিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী যারা যেটা আবিষ্কার করছে সেটার ব্যবহারটা আমরা এখানে করে দিই। ফিজিক্সে চাকরি পাইবা, একটা চাকরি আছে, এটা হলো কি স্কুলের টিচিং। টিচিংও কিন্তু এখন অনেক কঠিন কম্পিটিশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, অ্যান্ড দেন দাও। ওখানে আবার স্থানীয় কি পরিষদ ম্যানেজ করে আসতে হবে, কঠিন ব্যাপার। তো এই লেখাপড়া কেন করবো তুমি? এরপরে যাও একটু বড় করলে কি অক্ষরটা? কারিগরি শিক্ষা কি জানো? কেউ জানো কারিগরি শিক্ষা কি জানো? একটু সংজ্ঞাটা দেখো। তাত্ত্বিক জ্ঞান কিন্তু আমরাও নেই, আমাদের এরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দুই বোন কিন্তু একসাথে চাকরি করে, দেখছো?
চাকরির অভাব কবে না দেয়। এই আমি যদি এখান থেকে বলছি তোমরা কালকে আসবে না, পরশু দিন ওরা দুজন একটা চাকরি নিয়ে বসে থাকবে, চাকরির অভাব নেই। ডিপ্লোমা ও তো কাজ জানে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অভাব কাজও জানে। ওরা আমি যদি এই পারিয়া এগো না তোমরা আসিও না, ঠিক আছে স্যার, ও পরশু দিন দেখবে যে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি করতেছে। বুঝতে পারছো? তাত্ত্বিক জ্ঞান লাগবে, পাশাপাশি বাস্তবমুখী এবং প্রায়োগিক দক্ষতার সমন্বিত প্রশিক্ষণ ব্যবস্থা। তুমি ফ্যারাডের সূত্র পড়বা, ফ্যারাডের জ্ঞানটা আমার লাগবে। এটা দিয়ে কীভাবে ফ্যান বানায় সেটাও কিন্তু আমি জানি। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফ্যানও বানাতে পারবে, কারণ ফ্যানের তত্ত্বও জানে, ব্যবহারও জানে। এই যে ফ্যানের রেগুলেটর দেখছো না, এই যে আস্তে আস্তে ঘুরায়, আমাদের ছাত্ররা বানানো শিখে ফেলছে অলরেডি। এইটা থার্ড সেমিস্টার যারা পড়ে তারা কিন্তু এটা বানাইতে পারে। এখন যদি সেই কোনো কারণে তার পরিবারে একটা বিপর্যয় ঘটে যায়, তৃতীয় সেমিস্টার মাত্র, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে এটা বানায় শিখে ফেলছে। যদি আল্লাহ না করুক যদি কোনো বিপদ হয়, এই ছেলেটা কি করবে? এটা বানাইয়া প্যাকেট করে বিক্রি করতে পারবে, সে এটা ছোট একটা ইন্ডাস্ট্রি করে ফেলতে পারবে, ফ্যান রেগুলেটর ইন্ডাস্ট্রি। তার না খেয়ে মরবে। মাত্র 3 সেমিস্টারে কিন্তু তার যে জ্ঞানটা হয়েছে সেই জ্ঞান দিয়ে একটা ফ্যান রেগুলেটর, এটা আমি পড়াইছি ওদেরকে। তাহলে সে কি তত্ত্ব জানে, প্র্যাকটিক্যালও জানে। এটা হলো কারিগরি শিক্ষা। তত্ত্ব এবং একটা টার্গেট থাকে, আমি জিএম প্ল্যান্টে চাকরি করব, আমি পিডিবিতে চাকরি করব, তার জন্য লেখাপড়া যে সেইভাবে টার্গেট নিয়ে আগায়। আমি পাওয়ার প্ল্যান্টে চাকরি করবো, সামিত পাওয়ার প্ল্যান্টে চাকরি করবো, পাওয়ার প্ল্যান্টে নিয়ে লেখাপড়া ও সব আছে, ওইভাবে সে আগায়। আমি বিটিপিতে চাকরি করব, রেডিও ইঞ্জিনিয়ারিং নিয়ে আগায়। আমি রোডস এন্ড হাইওয়ে চাকরি করবো, ওইভাবে আগায়। যত ফিল্ডগুলো দেখাবো, ফিল্ডগুলো কোথায় কোথায় চাকরি করবো সেই ফিল্ড আমি সব দেখাবো আজকে তোমাদের। একটু ধৈর্য সহকারে, ওদের জন্য একটু সিঙ্গারা থেকে আনছো, কিছু খাবার নিয়ে আসো, খিদা লাগবে, কিছু খাবার খাওয়াও। ওদের উপকার করতেছি, ওদেরকে খাওয়াচ্ছিও, আমার লাভ কি বলতো? আজকে যে লেকচার দিচ্ছি আমার লাভ কি হবে? আশা সিরিয়াস পলিটেকনিকের ছাত্র ডেকে আনি না আমি। গত বছর 1 সপ্তাহের ভিতরে আমার সমস্ত সিট ফিল আপ হয়ে গেছে। তোমাদেরকে এটা মনে করিও না এখানে ভর্তি করানোর জন্য তোমাদেরকে লেকচার দিচ্ছি, এই কাজ আমি করবো না, এই কাজ আমি করি না। এগুলো ফালতু, আমি বিনা বুঝে পড়াই। তোমাকে আবার বুঝেই আনতে হবে কিছু, তুমি তো নিজেই আসতে পারবে এখানে তো আমি টাকা নিই না। তুমি শ্যামলিতে যাও, এনআইটিতে যাও, মাসে এই 10,000 টাকা করে বেতন দিয়ে পড়ো গিয়া, ওখানে যাও। আমি তো এখন টাকা নিই না। তাইলে আমাকে এত বুঝেই শুধু তোমাদেরকে, আমার টার্গেটটা হলো তোমাদের সন্ধানাইসে আমি 2-1 দিন যা মুখ করছি, সন্ধানাইসে কারিগরি শিক্ষার ফল দান রাখি, কারো কোনো ধারণা নেই। ওসব টাঙ্গাইলে যাও, বরিশালে যাও, কুমিল্লে যাও, রংপুরে যাও, প্রতি ঘরে ঘরে 1-2 করে টেকনিক্যালি এডুকেটেড মানুষ আছে, প্রতি ঘরে ঘরে। টাঙ্গাইলে 2-3টে গ্রাম আছে যেখানে কোনো পুরুষ নাই। বিলিভ ইট অর নট, বিশ্বাস করো নাই করো, টাঙ্গাইলে মির্জাপুরে 2-3টে গ্রাম আছে যে গ্রামে কোনো পুরুষ নাই। পুরুষগুলো কোথায়? সব সিঙ্গাপুর ডকইয়ার্ডে চাকরি করে। সিঙ্গাপুরের 1 টাকা আমাদের এখন মনে হয় 90-95 টাকা। তাই ও যদি 1,000 টাকা কামায়, 90,000 টাকা মিনিমাম। $1,000 নিচে ওদের কোনো বেতন নাই। তাহলে মাসে কত টাকা কামায়? 11,000, 90,000 টাকা। রং করে ওই গ্রামে কোনো মানুষ নেই, ও টেকনিক্যালি সব স্কিল, সবাই স্কিল। তোমরা কি মনে করছো নাকি তোমাদের এখানে ভর্তি করার জন্য ক্লাস নিচ্ছি? বলো, এই তুমি কি এটা বলছো, তোমরা কি বলছো ওদেরকে এখানে ভর্তি হওয়ার দরকার নাই, তুমি ইচ্ছে হলে ভর্তি করবা। একজন গার্জিয়ান আসছে পড়িয়ে থাকে কিছুক্ষণ আগে, আমি যে আপনার ছেলেকে শ্রীরামপুরে নিয়ে যান, বলে স্যার প্লিজ এটা বলবেন না। কেন? সরকারি পলিটেকনিক, আমার ছেলেকে রাজনীতির খপ্পরে ঢুকে দিতাম, আমার ছেলেকে ইয়াবা খাওয়ার জন্য শ্রীরামপুরে নিয়ে পাঠাতাম, আমার দরকার নেই স্যার। ও পটিয়া থেকে এখানে 10 মিনিট লাগবে, পটিয়া থেকে এখানে খুব সুন্দর পরিবেশ, এখানে পড়বে। আমি কিন্তু ওকে বলি নেই। সে এখানে এসে সকালবেলা তোমাদের যে দেরি হয়েছে জন্য এসে আমার রুমে যেয়ে বলতে স্যার আমি আপনার এখানে ভর্তি করাবো। আমি ডাকিনি কিন্তু তাকে, আসলো ডেকে ডেকে এখানে কাউকে আনবো না। কিন্তু এখন জানাইতে হবে আমাদের মেয়েরা কিন্তু টেলিফোন করে জানা আমাদের এখানে ভর্তির ব্যবস্থা আছে। আর মানে তুমি এখানে এসে ভর্তি, ওইটা বলবো না।
তোমার ইচ্ছের পড়তে তুমি ইচ্ছে নেবে না, কিন্তু তুমি একটা জিনিস জানো, আজকে জানো। তাহলে এই লেখাপড়ার শেষে নকল প্রকল করে সার্টিফিকেট এটা নিয়ে ফেলছো, ওটা দিয়ে চাকরি হবে? লেখাপড়াটা কিন্তু শিখতে হবে, হাতে কাজ জানতে হবে। কারণ তোমার উপরে কোম্পানির 2 কোটি টাকার যন্ত্র তোমার উপরে দিয়ে রাখছে। একটা এমব্রয়ডারি মেশিনের দাম কত জানো? আমি আজ থেকে প্রায় 95 সালে কথা বলছি, তখন কিন্তু 60 লক্ষ টাকা। এমব্রয়ডারি যে এমব্রয়ডারি করে না, এমব্রয়ডারি মেশিন দেখছো তোমরা কখনো? একসাথে 20-40টা সুইং মেশিন থাকে, এক একটা দাম। আমি আজ থেকে 95-96 সালে একটা চাকরি করতাম, ওখানে দেখছি এই যে আমাদের নাফ কর্পোরেশনের বা মহেশখালীর ভদ্রলোক প্রায় একসাথে 20-30টা মেশিন একসাথে এমব্রয়ডারি করে। দাম কত? বলছে 60 লক্ষ টাকা। ওইটা অপারেশন দিয়েছে কাকে? একজন ডিপ্লোমা, একজন টেকনিশিয়ান। এখন ও যদি কাজ না জানে, এত লক্ষ টাকার জিনিস এখন তো 2 কোটি টাকার উপরে হয়ে গেছে। তুমি যদি না জানো, নিতান্ত একটা সার্টিফিকেট আছে, তোমাকে এই সার্টিফিকেটটা দিয়ে এরকম রিস্কি একটা কাজ তোমার উপর দিবে তোমাকে কাজ জানতে হবে, এখানে কাজ শিখতে হবে, বিকল্প নাই। ইঞ্জিনিয়ারিং এখানে উন্নতি করবে খুব দ্রুত, কিন্তু তোমাকে কাজ শিখতে হবে। একটু সোজা হয়ে বসো সবাই, স্ট্রেট সোজা হয়ে বসো, একটু অ্যাটেনশন থাকো। তোমার এখানে জীবনে কোনো না কোনো এক সময় আজকের এই লেকচারটা তোমাদের কাজে লাগবে। আত্মনির্ভরশীল ও দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্য হলো এটা। তুমি নিজের উপর নির্ভরশীল, তুমি টাকা কামাইবা, তুমি নিজে খরচ করবা, তুমি সব কিছু নিজে করতে, তোমার সব কিছু তুমি নিজেই কন্ট্রোল করতে হবে, আর জনের উপর হাত করতে হবে না। আমাকে 10টা টাকা দাও, আমাকে 20টা টাকা দাও, আমাকে গাড়ি কিনবো, আমি একটা মোটরসাইকেল কিনবো। তুমি নিজেই সব করতে পারবা, আত্মনির্ভরশীল তুমি। এবং তুমি সমাজে স্কিল ম্যান হিসেবে পরিচিত থাকবা। অক্সফোর্ড ডিকশনারি কারিগরি শিক্ষার ডেফিনেশনটা কারিগরি শিক্ষার সাথে রিলেটেড লোকও জানে না। অক্সফোর্ড ডিকশনারির নাম শুনছো? আমাদের ডিকশনারি উল্টেছে কখনো? কেউ উল্টানি, কনফার্ম একদম। ডিকশনারি উল্টেছ? ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ তুমি উল্টেছ। ডিকশনারি শব্দ দেখছো না, এটার অর্থ কি? তোমরা আর কে দেখছো ডিকশনারি? তোমার কাছে ডিকশনারি আছে? তোমার আছে? ওকে। ডিকশনারিতে, অক্সফোর্ড ডিকশনারিতে কারিগরি শিক্ষা ডেফিনেশন দিচ্ছে এরকম: টেকনিক্যাল এডুকেশন ইজ ফাংশন অফ অ্যাপ্লাইড সায়েন্স। একদম সংক্ষিপ্ত একটা লাইন লিখছে। আমরা টেকনিক্যাল এডুকেশন বলতে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটার সাথে মিলছে। অ্যাপ্লাইড সায়েন্স আমাদের যে ফিজিক্স ও সায়েন্স, জুলজি ও সায়েন্স, কেমিস্ট্রি ও সায়েন্স, বোটানি ও সায়েন্স, ম্যাথ ও সায়েন্স, আমরা এখানে যেগুলো করি এগুলো ফিজিক্সের, সায়েন্সের অ্যাপ্লিকেশন করি ডিটেইল ইঞ্জিনিয়ারিং। ডাক্তার বায়োলজিক্যাল সায়েন্সের অ্যাপ্লিকেশন করে, তো ডাক্তার কিন্তু টেকনিক্যাল এডুকেশন না। কৃষিবিদ বোটানি সায়েন্সের অ্যাপ্লিকেশন করে, ওইটাও টেকনিক্যাল এডুকেশন না। এখন টেকনিক্যাল এডুকেশন বলতে আমরা সাধারণ মানুষ কোনটা বুঝি? এই ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এদেরকে শুধু টেকনিক্যাল এডুকেশনালিস্ট বলি। কিন্তু কথাটা কি অক্সফোর্ড ডিকশনারির সাথে মানাইছে? আমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেটা নিয়ে যেই ফার্দার লেখাপড়া করে অ্যাপ্লিকেশন করবে, কাণ্ড থেকে কিভাবে শিকড় গজাবে সেটা তো বোটানিতে পড়ছে, তত্ত্ব পড়ছে। এখন ওই তত্ত্ব নিয়ে সে মাঠে যাইয়া এরা করছে, কাণ্ড একটা কেটে লাগাই দিছে, কিন্তু ওদের তত্ত্বটা ছিল না নিচে কি দিতে হবে, কি ধরনের স্বাদ দিতে হবে। একটা ডিমের মধ্যে কি কি আছে তুমি এটা জানো, তুমি বোটানি স্টুডেন্ট নয়। তারপরে ধরো এখন রসুন কেন দেয়, এটা বোটানিতে লেখাপড়া আছে। কাঁচা কলা কেন দেয়, বোটানিতে লেখাপড়া করা আছে। তোমাদের ওই লেখাপড়া ছিল না যে তোমরা এমনি কাণ্ডটা কেটে মাটি বুঝি। আমাদের বাংলাদেশের মাটি এমনিতেই উর্বর, অনেক সার থাকে, সেই জন্য এমনি গজায় যায়। কিন্তু বোটানির শিক্ষা নিয়ে যদি ওরা করতো, এটা কম্পাউন্ড কিন্তু ওই সারাটা গজে। ওইটাও কিন্তু টেকনিক্যাল এডুকেশন। কৃষিবিদ, এখন তোমাদের আমাকে কয়টা নাম্বার দিয়ে কারিগরি শিক্ষা? এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, স্যার আর কি আছে? যে কোনোটা। আমাদের আশেপাশে কিন্তু অনেক পেশাদার লোক আছে, সবগুলো টেকনিক্যাল এডুকেশন। তোমাদের মধ্যে কেউ একজন বলতে পারবা যে কোনো একটা টেকনিক্যাল
এরকম স্কিল ম্যানের উদাহরণ যারা টেকনিক্যাল এডুকেশন করছে, কেউ বলতে পারবো কিনা বলো? তোমাদের কথা বলা শিখতে হবে, পারো না পারো কথা বলা শিখতে হবে। যে মেডিকেল যে এক্সরে মেশিন যে চালায়, এটাকে এক্সরে মেশিন যে চালায় এটাও কিন্তু স্কিলম্যান, দক্ষ লোক। কিসের উপর দক্ষ লোক? এক্সরে মেশিন। এক্সরে মেশিনটা কি? বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর একটা ইনস্ট্রুমেন্ট। সে কিন্তু দক্ষ লোক, সে কারিগরি শিক্ষায় শিক্ষিত। ঠিক আছে? গাড়ির মেকানিক, গাড়ির মেকানিক যে কার ঠিক করে বা মোটরসাইকেল ঠিক করে, এরা কি? এরাও কারিগরি শিক্ষায় শিক্ষিত স্কিলম্যান। রাজমিস্ত্রি যেটাকে বলো, এটা কারিগরি শিক্ষা, এটাও কারিগরি শিক্ষা। কারণ সিমেন্ট, বালি, পানির অনুপাত, এটার দেওয়ালের সাইজ, ডাইমেনশন সবগুলো কিন্তু শিখতে হবে, এটাও কারিগরি শিক্ষা। রং মিস্ত্রি, তুমি পারবা? কোন রঙে কি মিশিতে হবে, কি পরিমাণ কি অনুপাতে মিশিতে হবে, কোন ধরনের সারফেসে কোন ধরনের রং, কোন ধরনের কনসেন্ট্রেশন, কোন ধরনের অন্যান্য লিকুইড মিশিতে হবে, এটা তুমি জানো? ওটাও শিখতে হবে। এগুলো সবগুলো হলো কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা তুমি যদি মনে করো যে আমি কিন্তু এত লেখাপড়া করতেছি এই রং মিস্ত্রি হওয়ার জন্য, স্তর আছে, স্তরগুলো তুমি দেখবা। কারিগরি শিক্ষার বিভিন্ন স্তর আছে। একটু দেখো সাধারণ শিক্ষার কারিগরি শিক্ষার মধ্যে ডিফারেন্স আমার মনে হয় আর বলার দরকার আছে। দেখো, মূল উদ্দেশ্য তাত্ত্বিক জ্ঞান অর্জন। সাধারণ শিক্ষা হলো তত্ত্ব তুমি জানবা, আর ওরা হলো হাতে কলমে বাস্তবমুখী জ্ঞান অর্জন পদ্ধতি। বই নির্ভর, বই থেকে পরে পরে যা জ্ঞান নিতে পারে। আর এরা ব্যবহারিক ক্লাস করে। আমাদের ছাত্ররা সরাসরি মোটর কীভাবে কানেকশন দিতে হয়, ফ্যান কীভাবে কানেকশন দিতে হয়, ওইটা কীভাবে বানাতে হয়, সরাসরি প্র্যাকটিক্যালি কিন্তু শিখতে হবে। প্র্যাকটিক্যালি তাকে জ্ঞানটা অর্জন করতে হবে। কর্মসংস্থান দ্রুত চাকরি পাওয়ার নিশ্চয়তা দেয় না সাধারণ শিক্ষায়, দীর্ঘদিন অপেক্ষা করতে হয় তার। আর আর কারিগরি শিক্ষায় আমি তো বলছিলাম, আমি যেদিন পাস করছি, যেদিন পরীক্ষা শেষ হয়েছে, পাস না, যেদিন পরীক্ষা শেষ হয়েছে তারপর দিন আমি চাকরিতে জয়েন করছি। বিকজ আই এম টেকনিক্যালি এডুকেটেড। আমি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ছিলাম, বিএসসি ইঞ্জিনিয়ার ছিলাম। পরীক্ষা যেদিন শেষ হয়েছে 12 তারিখ 13 তারিখ আমি চাকরিতে জয়েন করছি। দ্রুত চাকরির সংস্থান হবে। সময়কাল স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতে প্রায় 16 থেকে 18 বছর সময় লাগে। অনার্স এবং মাস্টার্স করতে কত বছর লাগে? প্রায় 16 থেকে 18 বছর। আর আমাদের মাঝারি যে ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মাত্র 4 ইয়ার্স। মেট্রিক পাস করার পরে 4 বছর। আর অনার্স মাস্টার্স গেলে মেট্রিক পাস করে 2 বছর অনার্স, ইন্টারমিডিয়েট 4 বছর গ্রাজুয়েশন, আর 2 বছর মাস্টার্স। 4 2 6 8 বছর। আর এখানে 4 বছর। 4 বছর তুমি টাকা কামাইবা। তুমি টাকা কামাইয়ে যখন মোটরসাইকেল নিয়ে চলবা, তোমার বন্ধু তখন কাজবাড়িয়া কলেজে অনার্স করে। এই গল্পটা বলছিল আমার টাঙ্গাইলের একজন, মানে হ্যাবিট একটা প্রতিষ্ঠান আছে, হ্যাবিটের একজন স্টাফ। স্যার, আপনার সাথে যে কেন আগে দেখা হলো না, কি লেখাপড়া করলাম স্যার শুনেন। আমি যখন কাকবাড়ি কলেজে অনার্স 3rd ইয়ারে পড়ি, আমার বন্ধু পলিটেকনিক ঢাকা দিয়ে পাস করে আমার কাছে মোটরসাইকেল নিয়ে এসলো। আমি হা করে চাইয়াছিলাম। মোটরসাইকেল তো ইয়াং ছেলেদের স্বপ্ন থাকে। বলছে ও মোটরসাইকেল নিয়ে কাকবাড়ি কলেজে সবাই কিনে ধরছে, এই মোটরসাইকেল আছে আমাদের কিছু তো। এখন তো ছাত্র ঢাকা পলি থেকে ডিপ্লোমা পাস করে চাকরি নিছি, মোটরসাইকেল নিছি, কাকবাড়ি কলেজে করছে। ও তখন স্টুডেন্ট, অনার্স পড়তেছে, অনার্স শেষ হয় নাই। বিশ্ববাজার ও শিল্প চাহিদা। বিশ্ববাজারে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা স্কিলম্যানের ব্যাপক চাহিদা আছে, ব্যাপক চাহিদা। বাট এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যেতে হবে। আর এটা হলো কি, ব্যয় এবং সামাজিক দৃষ্টিভঙ্গি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ওদের এখানে মা বাবা পয়সাওয়ালা আছে, এরকম ফ্যামিলি কয়জন আছে? অনেক পয়সা, তোমরা মালিক, এরকম আছো। তুমি কিছু করবে না, বসে বসে খাবো, এরকম পয়সাওয়ালা ছেলে আসো নাকি এখানে? আমাদের
আমাদের সমাজ এত এখন উন্নত হয়নি, বসে বসে খাওয়ার মতন কোনো ফ্যামিলি নেই, কাজ করেই খেতে হবে। এখানে একটা বিষয় আছে, এটা হলো বাঙালির হীনস্মিন্নতা। ডিপ্লোমা, ডিপু, আমি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, এই একটা সামাজিক, এটা কি বলে, ভিতরে অহংকার, সামাজিক একটা অহংকার আছে, ছোট করে দেখা। ইলেকট্রিশিয়ানকে ছোট করে দেখা। একটা ইলেকট্রিশিয়ানের যে টাকা কামায় একজন ক্লাস 1 অফিসার তার 10 ভাগের 1 ভাগ কামাইতে পারে না। একজন ক্লাস 1 অফিসারের এখন বেতন সর্বোচ্চ কত হবে? কোন গ্রেডের? নবম গ্রেডের বেতন কত? ওই তো 30-35 হাজার টাকা। আর একজন ইলেকট্রিশিয়ান যদি বলে আমি এই মাসে 5 লাখ টাকা কামাইতে চাই, সে পারবে। একজন প্লাম্বার যদি বলে যে আমি এই মাসে 5 লাখ টাকা কামাবো, সে পারবে। কিন্তু একজন ক্লাস 1 অফিসার ওই 30-40 হাজার টাকার উপরে সে টাকা কামাইতে পারবে। কিন্তু সামাজিক বৈচিত্র্য কিন্তু ওই অফিসারের। আর ইলেকট্রিশিয়ানের, প্লাম্বারের সামাজিক বৈচিত্র্য নেই। এখানে কিন্তু কিছু ফ্যাক্টর আছে, এগুলো অন্য কোনো এক সময় বলবো। প্রথমটা হলো পোশাক। ইলেকট্রিশিয়ানে ভালো পোশাক পরে না, ফানকাইয়া মুখ নষ্ট করে, বিশ্রী লাগে, টাকা আছে অনেক, কিন্তু তার স্মার্টনেস, তার কথা বলতে না জানা, পোশাক আশাক সব কিছু মিলিয়ে অনেক টাকা আছে, কিন্তু তাকে ঘৃণা করে শুধুমাত্র ওইগুলো কারণে। যখনই সে ভালো পোশাক পরলো, ভালো সিক্সিকে শু পরলো, একটা গাড়ি থেকে 5 লাখ টাকা যে কামায়, সে তো ইজিলি একটা গাড়ি মেনটেন করতে পারে, সে কিন্তু করে না। ওর মধ্যেও সমস্যা আছে। ফলে ওরে তুচ্ছ তাচ্ছিল্য, তুইতাগারি করে, রং মিস্ত্রি তুইতাগারি করে, টাকা কিন্তু অনেক বেশি। সামাজিক কিছু সমস্যা আছে, এটা এখানে তুলে ধরলাম আর কি। এবার দেখো, আমাদের কারিগরি শিক্ষার কিছু স্তর আছে। তুমি কোন স্তরে ঢুকবা, তুমি সর্বোচ্চ কতটুকু উঠতে পারবা। প্রথম লেভেল, এনটিভিটি অফ লেভেল 1 to 6। আমাদের দেশে কিন্তু চালু হয়েছে এটা। উন্নত দেশে কিন্তু এই যে মেট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এই অনার্স মানার্স এগুলো নাই, লেভেল আছে। তুমি ধরো বিএসসি ইঞ্জিনিয়ারিং করবা, ওখান থেকে একটা লেভেল শেষ করবা, একটা লেভেল শেষ করলাম, চাকরি বাকরি করে টাকা কামাইলে পরবর্তীতে আবার আরেকটা লেভেল শেষ করলাম। এরপরে লেভেল শেষ করবো, একটা সার্টিফিকেট আমরাও দিই, আমাদের এখানে শুরু হয়েছে কিন্তু এটা। লেভেল 3, লেভেল 2, লেভেল 6 এরকম আছে। তো লেভেল শেষ হবে, কোন লেভেল কোন এডুকেশন স্তর বুঝায় সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করছি। 1 থেকে 6 এটা হলো এনটিভিটি অফ লেভেল, বেসিক স্কিলস অ্যান্ড ট্রেড ট্রেনিং। এটা সার্টিফিকেট দেয়, ন্যাশনাল স্কিল সার্টিফিকেট, এনএসডিএ দেয় আর কি, এসএসসি ভোকেশনাল। ওই যে ওরা যেটা করছে, ওরা লেভেল শেষ করলো হলো 1 to 6, ওই 3টে ছেলে ওরা একটা এডুকেশন লেভেল শেষ করে ফেলছে। কিন্তু চাকরি কোথায় হবে দেখো, সেমি স্কিল ওয়ার্কার হিসাবে তাদের চাকরি হবে। এই অবস্থায় আধা কাজ জানা, ধরো একটা বিল্ডিং এর, আমি সহজ উদাহরণ দিই, বিল্ডিং এ যদি বিল্ডিং এ কতজন বিল্ডিং এর ডিজাইন করছে কে? একজন বিএসসি ইঞ্জিনিয়ার। বিল্ডিংটা বানাবে কে? স্কিল ম্যান, যেটাকে কি বলে ওরা, মিস্ত্রি আর কি, স্যানিটারি মিস্ত্রি বলে না, ওয়ার্কার না, হ্যাঁ রাজমিস্ত্রি, আমরা যেটা রাজমিস্ত্রি বলি। রাজমিস্ত্রি কিন্তু সাথে কিন্তু আরেকজন সহকারী থাকে, এটা হলো হেল্পার না, সহকারী। ও কিন্তু রাজমিস্ত্রি কিন্তু স্কিল, আর ওর সাথে যে সাহায্য করে সে হলো সেমি স্কিল। আরেকটা মানুষ আছে, এই ওখান থেকে ওর তো ইটি লই যায়, ওর কোনো জ্ঞান লাগবে না, ও মাথায় করে এগুলো নিয়ে আসবে, বালি নিয়ে আসবে, বস্তা নিয়ে আসবে, ওর কোনো লেখাপড়া নেই, কোনো জ্ঞান নাই, সে বার পাহি। এর উপরে মানুষটা হলো অর্ধ দক্ষ, সে কিন্তু ওই মিক্সচার করতে পারবে, ইটটা সমানভাবে কাটতে পারবে, কিন্তু লাগানোর পরে নির্দিষ্ট ডাইমেনশনে করা, এটা হলো স্কিল ম্যান লাগবে। 3জন মানুষ, আনস্কিল, সেমি স্কিল, স্কিল। এরা ওই যে এনটিভিটি অফ লেভেল 1 যারা মেট্রিক পাস করছে, ওরা এই সেমি স্কিল বা ধীরে ধীরে কিন্তু ওদের এক্সপিরিয়েন্স হয়ে গেলে স্কিল হয়ে যেতে পারে, জুনিয়র মেকানিকের চাকরি হয়ে যাবে।
এরপরে আসলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কাজটা কি? এই বিল্ডিং এর ডিজাইন করছে কে? বিএসসি ইঞ্জিনিয়ার। ওই টেকনিশিয়ান কিন্তু বুঝবে না, রাজমিস্ত্রি কিন্তু পুরোটা বুঝবে না, তাহলে ওকে বুঝিয়ে দেবে কে? কাজটা উদ্ধার করবে রাজমিস্ত্রিকে দিয়া, কাজটা উদ্ধার করে বুঝে নিবে কে? ওর একজন সুপারভাইজার লাগবে না? যে লোক বিএসসি ইঞ্জিনিয়ারের কথাও বুঝবে, টেকনিশিয়ানের কথাও বুঝবে, দুজনের মাঝখান দিয়ে সেতু বন্ধন করে সে পুরো কাজটা তদারকি করে, সুপারভাইজ করে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাজও এটা। ও এরকম ওরা হাঁটবে, এই বিল্ডিং কত রয়েছে, এই পানি বালির বস্তা আরেকটু দাও, আরেকটা দাও, 30 অন করো, তোমার এটা বাঁক হয়েছে, এখানে পানি মারো, প্র্যাকটিক্যাল জ্ঞান আছে। কিন্তু ও করবে কি? লিডার, লিডার অফ স্কিল, সেমি স্কিল এবং লেবার। ভেরি ইম্পর্টেন্ট পজিশন। যে তত্ত্ব জানে আবার ব্যবহারিক জ্ঞানও জানে। 4 বছর মেয়াদি। সরকারি চাকরি কোথায় পায়? সরকারি চাকরি হয়ে গেলে 2য় শ্রেণীর গ্যাজেটেড অফিসার। ডিপ্লোমা, বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে সরকারি চাকরি পায়, প্রচুর ক্ষেত্র আছে সরকারি ইঞ্জিনিয়ার, তারা হবে 2য় শ্রেণীর গ্যাজেটেড অফিসার। তার আন্ডারে কিন্তু অনেক স্টাফ আছে। অল স্টাফ আর ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স। একজন ডিপ্লোমা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং চাকরি পায়, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা উপসহকারী প্রকৌশলী। উপসহকারী প্রকৌশলী একটা অফিস থাকে, অফিসের মধ্যে কেরানি আছে, পিয়ন আছে, টাইপিস্ট আছে, অন্যান্য টেকনিশিয়ান, স্কিলম্যান, আনস্কিলম্যান অনেক। অলমোস্ট অল আর অনার্স মাস্টার্স ডিগ্রিধারী লোক। 18-19 বছর ধরে লেখাপড়া করে 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আন্ডারে চাকরি করে। গরঙ্গা মাহাতো স্যার ডাকতো কাকে? যে রাজশাহী ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করা আমার পিয়নটা, সে স্যার ডাকতেছে কাকে? একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে, জুনিয়র ইন্সট্রাক্টর। সো এরপরে লেভেল কোনটা? তোমার জন্য ডিপ্লোমা পাস করলা, লেখাপড়া কি এখানে থেমে গেল? তোমার পড়ার ইচ্ছা আছে, মেধা আছে, সামর্থ্য আছে। সবচেয়ে মজার কথা কি জানো? তুমি যদি অনার্স শেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে যাও, টাকা কে দিব? তুমি ধরো সুয়েটে চান্স পেলে না, বেসরকারি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলা, টাকা দিব কে? অনেক টাকা লাগবে তো। চিরাঙে একদম মিনিমাম ক্রেডিট যারা নেয় তারাও প্রায় 4,500 টাকা, ক্রেডিট 4,500 টাকা, লক্ষ লক্ষ টাকার ব্যবহার। টাকাটা তোমার যদি ইন্টারমিডিয়েট পাস করে সুয়েটে চান্স পেলে না, বা তোমার ইঞ্জিনিয়ারিং পড়াইছে, তুমি গাছবাড়িয়া কলেজ, শ্রীরাম কলেজ বা শ্রীরাম পড়বা না, তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, টাকা লাগবে না। বা প্রাইভেটে পড়লে টাকাটা কে দিব? তোমার মা বাবার কাছ থেকে নিতে হবে, অনেক কষ্টের টাকা। কিন্তু আমি কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটি, 2-3টে প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাস নিই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সন্ধ্যাকালীন করছে। অলমোস্ট অল স্টুডেন্ট তাদের নিজের রোজগারের টাকায় ইঞ্জিনিয়ারিং করতেছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছে। সবাই চাকরি করে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাই চাকরি করে, সবার নিজের টাকা দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছে। আর যদি তুমি ইন্টারমিডিয়েট পরে যাও, তোমার বাবা মার কাছ থেকে টাকা নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে হবে। কোনটা সহজ? নিজের টাকায় পড়া একটা সম্মানের ব্যাপার না? আত্মনির্ভরশীল বলছিলাম না তোমাকে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল পড়লে তুমি আত্মনির্ভরশীল হয়ে যাবা, কারো কাছে হাত পাততে হবে না, ইভেন তোমার বাবার কাছ থেকেও হাত পাততে হবে না। তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি নিবা, এরপরে ওই চাকরি থেকে টাকা নিয়ে তুমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করবা, কারো কাছে হাত পাততে হচ্ছে লাগছে? রাস্তাটা কত ইজি। অনলি 4 ইয়ার্স আফটার মেট্রিক। আমি কয়েকটি নাম বলতেছি না আর কি, কয়েকটি ইউনিভার্সিটি ক্লাসিং সন্ধ্যাকালীন কোর্সে অল আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাই নিজের টাকায় পড়ে। যে তোমাদের স্যারও কিন্তু, এই যে ইরফানও কিন্তু পড়ে। ইরফান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে, ডিপ্লোমা না হলে ও চাকরি এখানে হইতো না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে সে ও যে টাকা পায় ওই টাকা দিয়ে সে এখন ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করতেছে। ইজি। তোমার বাবা মার কাছ থেকে টাকা নাও, তুমি নেয় না, ও বাবা মার কাছ থেকে টাকা নেয়, ও নিজের টাকায় কিন্তু এখন গ্রাজুয়েশন করতেছে। ওই ইরফান উদ্দিন আমাদের কন্ট্রোলার, পরীক্ষা নিয়ন্ত্রক। আর তুমি যদি ইন্টারমিডিয়েট পরে পাস করতে, তোমার তো চাকরি হবে না। চাকরি হবে, এখন তুমি ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, টাকা কোথায় লাগবে? টাকা কোথায় পাবা? মা বাবার কাছ থেকে। সামর্থ্য থাকলে দিতে পারবে। ডাক্তারি পড়তে, বাংলাদেশে ডাক্তারি পড়তে গেলে মিনিমাম এখন 60 থেকে 70 লক্ষ টাকা লাগে। ইম্পসিবল, আমি পারিনি। ইঞ্জিনিয়ারিং পড়তে লাগে মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকা, বা একদম কম গ্রেডের ইউনিভার্সিটি হয় 10 লক্ষ টাকা নিচে গ্রাজুয়েশনটা হবে না। এটা কোথায় পাবে?
বাবা কাছ থেকে নিতে হবে, পারবা নিতে? নাকি তোমার নিজের টাকায় পড়বা? নিজের টাকায় যদি পড়তেছো তোমার একটা কর্মসংস্থান করতে হবে না? কিভাবে করবা? ইন্টারমিডিয়েট পাস করে তোমার কর্মসংস্থান হবে? বলো, ইন্টারমিডিয়েট পাস করার পরে কর্মসংস্থান হবে? তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে তোমাকে কারিগরি শিক্ষায় আসতে হবে। কারিগরি শিক্ষা হলে তোমার একটা কর্মসংস্থান ব্যবস্থা হবে। এরপরে যাও, তুমি গ্রাজুয়েট হয়ে গেলা, এবার তুমি ওই সাধারণ শিক্ষার যারা লেখাপড়া করছে, যারা বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হয়, পুলিশ অফিসার হয়, বড় বড় চাকরি নেই, কিন্তু চাকরি আছে না, সাধারণ শিক্ষা তো আর ফেল না, এরা চ্যালেঞ্জ লাভার। ওরা যাইয়া প্রচুর স্টাডি করে কর্পোরেট চাকরি নেই, হাইফাই চাকরি, এসি রুমে চাকরি করে, বা বিসিএস দিয়ে বড় অফিসার হয়ে যায়, বা বিসিএস পুলিশ এএসপির ক্ষমতা দেখো না, একটা ডিসি এসপির ক্ষমতা দেখো না, ওই চাকরিগুলো নেই। এখন কিন্তু তুমি ডিপ্লোমা পাস করে ওই চাকরিটা পাবে না। ডিপ্লোমা পাস করে তুমি বিসিএস ক্যাডার অফিসার হতে পারবে না। ডিপ্লোমা পাস করে তুমি পুলিশের এসপি হতে পারবে না। ডিপ্লোমা পাস করে তুমি কর্পোরেট অফিসার হতে পারবে না। ডিপ্লোমা পাস করে তুমি ব্যাংকের কোনো এক্সিকিউটিভ হতে পারবে না। ডিপ্লোমা চাকরি কিন্তু ওই যে কয়েকটা নাম বললাম না, তার চেয়ে 1000 গুণ বেশি চাকরি আছে, অনেক বেশি বেতনের চাকরি আছে। এখন তোমার দরকার হয়ে পড়লো সামাজিক মর্যাদা। ডিপ্লোমা পরে যে বললাম যে আমাদের হীনস্মন্যতার কারণে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে সম্মান করতেছি না। আগে তো আমি পেটের অন্নসংস্থান করে ফেলছি, ডিপ্লোমায় চাকরি হয়ে গেছে, এবার আমি আমার সামাজিক মর্যাদার একটু বাড়াবো। কীভাবে বাড়াবো? গ্রাজুয়েট হয়ে গেলাম, নিজের টাকায় বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করলাম, এবার তুমি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। তুমি এখন বিসিএস পরীক্ষা, ডিপ্লোমা ছিল, এখন কি হলা? গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার। তুমি এখন বিসিএস পরীক্ষা দিতে পারবো, কারণ সরকারি বেসরকারি বাংলাদেশের অল ইউনিভার্সিটি আর অ্যাপ্রুভ বাই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, ইউজিসি। ইউজিসি যদি অনুমোদন প্রাপ্ত হয়, ওই ইউনিভার্সিটি থেকে পাস করা যে কোনো গ্রাজুয়েট বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির জন্য দরখাস্ত করার বা আবেদন করার যোগ্য হয়ে যাবে। এখন তুমি চট্টগ্রামেও অনেক ইউনিভার্সিটি আছে, যেখান থেকে পাস করো না কেন, ভালো করে পড়ে তুমি বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে বিসিএস ক্যাডার অফিসার হতে পারলাম। কিছুদিন আগে ডিপ্লোমা ছিল, এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে তুমি গ্রাজুয়েট হয়ে গেলা, এরপরে তুমি কর্পোরেট চাকরি বলো, তারপরে ব্যাংকিং বড় চাকরি বলো, বা একটা মাল্টিনেশনাল কোম্পানির চাকরি হোক, বা বাংলাদেশ গভর্নমেন্টের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা গ্যাজেটেড অফিসার হোক, সব হয়ে গেল। তোমার তৃষ্ণা মিটে নেই এখনো, আরো সামাজিক উন্নতি চাই, আরো লেখাপড়া করো, মাস্টার্স ডিগ্রি করো। এখন দেশে বিদেশে সব জায়গায় কত, আমার অনেক স্টুডেন্ট আছে যারা বিসিএস ক্যাডার অফিসার, বিসিএস পুলিশে আছে, বিসিএস ইঞ্জিনিয়ারিং এ অনেক সাবজেক্ট আছে, ইভেন বিসিএস প্রশাসন ক্যাডার আমার অনেক স্টুডেন্ট আছে। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র, এই উদাহরণটা বেশি আছে, ওরা বেশি সাইন করছে। আমি ওখানে আমার প্রথম চাকরি ছিল। আচ্ছা, এরপর তুমি মাস্টার্স করবো কোথায়? বলবো যে আমি তো প্রাইভেট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি, আমার বেশি পাতা দিচ্ছে না কেউ। এখন সরকারি একটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করবো, সুয়েডে, বুয়েটে, কুয়েটে সব জায়গায় থেকে করতে পারবো। ইভেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা বিদেশে, জার্মানিতে, কানাডায়, জাপানে, দক্ষিণ কোরিয়ায়, ইন্ডিয়াতে, এখান থেকে ডিপ্লোমা শেষ করার পরে প্রাইভেটে বিএসসি করে ওরা ওই সমস্ত যেগুলোর নাম বললাম ওখানে মাস্টার্স পিএইচডি করতেছে। আমার ছাত্র ইউনিভার্সিটি, বিদেশে ইউনিভার্সিটি প্রফেসর আছে, জীবনে কখনো ভাবছে মেট্রিক পরীক্ষা দিয়ে ডিপ্লোমা পাস করার পরে একটা ফরেন ইউনিভার্সিটির প্রফেসর হবে? কল্পনা করছে? তুমি এখন কল্পনা করতে পারতেছো? তুমি এই যে চন্দনা এসে আশাফ সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার শর্ট কোর্স করতে এসে তুমি কখনো কল্পনা করতে পারছো তুমি জাপানে একটা ইউনিভার্সিটির প্রফেসর হবা, জার্মানি কোনো কর্পোরেট চাকরি করবা, বিসিএস ক্যাডারের পুলিশ অফিসার হবা? কল্পনা করতে পারতেছো? কিন্তু বাস্তবতায় করে দেয়। কারণ তুমি এই টেকনিক্যাল এডুকেশন শেষ করার সাথে তুমি আত্মনির্ভরশীল হয়ে গেলাম, অ্যান্ড দেন তোমার পরের নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা শুরু করবো। বুঝতে পারছো? তোমার রাস্তাটা কত স্মুথ, কত ইজি। ওখানে কিন্তু কম্পিটিশনটা কম, তোমার রাস্তার কম্পিটিশন কম, অনেক কম। মাস্টার্স ডিগ্রি, পিএইচডি ডিগ্রি সব তোমার পক্ষে সম্ভব। আমার স্টুডেন্ট আছে, আমি মিথ্যা কথা বলার লোক না এখানে,
আমার অনেক স্টুডেন্ট পিএইচডি করা স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে। দেখো ও যেটা বললাম একদম আনস্কিল নিচেটা দেখো, তুমি ধরো তুমি এখন এই মধ্যে তোমার তো কোনো স্কিল আছে, চাকরি তোমাকে যখন এখানে বিল্ডিং হচ্ছিল তুমি অনেক ফিরাফিরি করে একটা চাকরি নিলা, তোমার কিসে চাকরি দিব? বলে দেবো তুমি কাজ করো, ওই যে সিমেন্টের বস্তাটা এখানে খাঁদি করে নিয়ে আসো, ওই কংক্রিটগুলো বস্তা আছে এখানে নিয়ে আসো, এসে আর কি দিব? তুমি ইটের উপর ইট দিতে পারবা? তোমার এই জ্ঞান আছে? হবে না, আনস্কিল মানুষ। এখন সবচেয়ে মজার কথা হলো আনস্কিল যে আর সাবজেক্ট ভাষা যে হয় গৌরেরই গৌর হয়ে যেন না, কামলা যারা কাটে তারা ওদেরকে কি বলে? হ্যাঁ গৌর বলে না ওদেরকে, গৌর। ওদের চাকরি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কিভাবে কমতেছে? আগে একটা পুকুর খনন করার জন্য 100-200 মানুষ কিন্তু একসাথে কোবাইতো, এখন পুকুর করার জন্য একজন মানুষও যায় না, শুধু একটা ক্রেন নিয়ে একজনে পুরো দিনে দিনে পুকুর খনন করবে না। যারা আগে মাটি কেটে সংসার চালাইতে ওদের চাকরি আছে, আনস্কিল ম্যান। এই যে বললাম ওখান থেকে সিমেন্টের বস্তা নিয়ে আসো, কনভেয়ার বেল্ট আছে, লাগবে না, তুমি যাও এখানে দিয়ে দিচ্ছ, ওখানে যে বেল্টে নিয়ে গেল। আনস্কিল জব কিন্তু ধীরে ধীরে শূন্যের কোটায় চলে আসছে, ওদের আর লাগবে না। এরপর সেমি স্কিল, ওই যে ওখানে ওই ছেলেগুলো, ওদের কিছুটা জ্ঞান আছে কিন্তু পরিপূর্ণ জ্ঞান নাই, আর একটু লেখাপড়া করলে আর একটু কাজ করলে ও স্কিল হয়ে যাবে। কারিগরি ও দক্ষ কর্মী, ওই আনস্কিল লোকগুলোই কিন্তু স্কিল হয়ে যায় 8-10 বছর চাকরি করার পরে, 8-10 বছর কাজ করার পরে সে স্কিল হয়ে যায়। দেখার সাথে সাথে বলতে বলে যে এখানে এই সমস্যা। মোবাইল যারা সার্ভিস করে এই 2000 আছে বা শ্রীরাঙ্গা আছে, আকাশ পাতাল ডিফারেন্স পাবে, ও হলো আনস্কিল সেমি স্কিল, আর শ্রীরাঙ্গ সেগুলো আছে দেওয়ার সাথে বলে যে এই সমস্যা হয়েছে, সাথে বলতে হবে স্কিল এরা। এরপরে সুপারভাইজার লেভেল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরে মধ্যম সারির প্রকৌশলী যারা স্টিল ইঞ্জিনিয়ার, এরপরে শীর্ষ যারা নীতি নির্ধারণ করে এই বিল্ডিংটা পুরাটা কিভাবে করবে না করবে পুরো নির্ধারণ করে। এরপরে বিএসসি ইঞ্জিনিয়ার তুমি এটা ডিজাইন করো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে এই ডিজাইনটা বাস্তবায়ন করো, তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্কিল কর্মীদের নিয়ে বলে যে এটা বানাই ফেলো, প্রজেক্ট শেষ। শিশু ব্যক্তি সিদ্ধান্ত দিব এই এখানে একটা পলিটেকনিক করবে, বিএসসি ইঞ্জিনিয়ারকে ডাকবে তুমি এটা ডিজাইন করো, আর বিএসসি ইঞ্জিনিয়ার তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ডাকবে তুমি এইটাকে ইমপ্লিমেন্ট করো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিজে বানাবে না, সে এর সাথে সংশ্লিষ্ট স্কিল আনস্কিল মানুষ সবাইকে ডেকে বলে যে এই প্ল্যান দেখে দেখে তুমি বিল্ডিংটা বানাই দিল। কতগুলো লোক এখানে, কোনো সাধারণ এডুকেশনের সাধারণ শিক্ষার কোনো লোক আছে এই বিল্ডিং বানানোর জন্য? কেউ আছে? এই বিল্ডিংটা কমপ্লিট তৈরি করার জন্য ফিজিক্স পড়া, অনার্স পড়া কোনো লোকের প্রয়োজন আছে? একদম লাগবেই। আছে? কে আছে? ওই স্যানিটারি মিস্ত্রি আছে, প্লাম্বার আছে, টাইলস মিস্ত্রি আছে, তারপরে ইলেকট্রিশিয়ান আছে, হ্যাঁ ওই লেভেলে অনেকগুলো দেখো। তারপরে যে এই আর কি আছে ওই রাজমিস্ত্রি, কি আমাদের এগুলো কি বলে রাজমিস্ত্রি অকুপেশনটা? ফোরম্যান। তারপরে হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ও কিন্তু সবগুলো দেখভাল করবে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওখানে ক্লাস, ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিক্যাল ডিপ্লোমা লাগবে, ইলেকট্রিক্যাল কাজটা দেখার জন্য, সিভিলের কাজ দেখার জন্য সিভিলের লোকজন লাগবে, মেকানিক্যাল কাজ থাকবে মেকানিক্যাল ডিপ্লোমা লাগবে। এদিকে দেখো না ওখানে কোন ব্যাক কোয়ালিটি আছে, এদিকে দরজা খুলতেছে। স্তরগুলো বুঝতে পারছো তোমরা কোন লেভেলে চাকরি করবা? যদি ডিপ্লোমা করো, তুমি কাজ শিখলা কোন লেভেলে? সুপারভাইজার মধ্যম কারিগরি স্তর, ঠিক মাঝখানে উপরে বিএসসি ইঞ্জিনিয়ার, নিচে দক্ষ কর্মীগণ। ইটের যে মাসুদকে পরে দিতে বলো, মাসুদ পরে দাও। বুঝতে পারছো তোমার লেভেলটা? বুঝতে পারছো যদি ডিপ্লোমা শেষ করে তোমার কোন লেভেলে যাবো? আমি শেষ করে দেবো দ্রুত। এগুলো কে কোন লেভেলে চাকরি? প্রথম লেভেলে এমএসসি বেস ইঞ্জিনিয়ার যারা প্রজেক্ট প্ল্যান করে, মধ্যম স্তরে হলো বেস ইঞ্জিনিয়ার যারা ফ্রেশ ইঞ্জিনিয়ার প্রজেক্ট বাস্তবায়ন করবে, সুপারভাইজার সার্ভিস ইঞ্জিনিয়ার ডিপ্লোমা, এদের 7 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকবে।
এরপরে হলো কারিগরি দক্ষ কর্মী, যেগুলো আমাদের এখানেও আছে, চট্টগ্রামও বেশ কিছু বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ কর্মী তৈরি করার জন্য প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। নর্মালি এখন NSDA, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কিন্তু এই কোর্সগুলো করায় স্কিল ম্যান তৈরি করার জন্য। এই স্কিল যে তোমরা যেটা করতেছো, এটা এই স্কিল সার্টিফিকেট হলে 135টা দেশে তোমার চাকরির সুযোগ তুমি পাবা। বাট এখন যেটা তোমরা কম্পিউটার অপারেশন যেটা করতেছো, এটা কিন্তু যে কোনো চাকরির একটা শর্ত। তুমি কম্পিউটার জানো? জানি। প্রমাণ কি? এই সার্টিফিকেট। তুমি এখন সামনে তুমি যাই লেখাপড়া করো না কেন, প্রথমে জিজ্ঞেস তুমি কম্পিউটার কাজ জানো? প্রথমে জিজ্ঞেস করেন, স্যার জানি না। তাহলে যাও, তুমি কম্পিউটার কাজ জানো? জানি স্যার। প্রমাণও এই NSDA সার্টিফিকেট। NSDA সার্টিফিকেট যদি নাও পাও, আমরা একটা সার্টিফিকেট দেবো, ওইটা দেখালেও চলবে তুমি কম্পিউটার জানো। তো আমরা সার্টিফিকেট করতেছি, তো আমাদের একটা প্রতিষ্ঠান, এটা তো গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রতিষ্ঠান। এরপরে অদক্ষ ব্যক্তির দাম এখন আর নাই, ওদের কোনো কাজ হবে না। কেন? অপরিহার্য হয়ে গেছে। দ্রুত চাকরি দরকার। দ্রুত চাকরি দরকার। কি লাগবে? দক্ষতা অর্জন করতে হবে, কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে, শিল্পগত চাহিদা পূরণ। আমরা শিল্প ইন্ডাস্ট্রি যে পরিমাণ টেকনিক্যাল মানুষ চাই, টেকনিক্যাল মানুষ ডেভেলপ করে প্রতিষ্ঠান এত ইঞ্জিনিয়ার বা এত টেকনিশিয়ান দিতে পারে না। চাহিদার চাইতে উৎপাদন অনেক কম, কারিগরি শিক্ষার দক্ষ লোকের পরিমাণ অনেক কম। বেকারত্ব থাকবে না। কারিগরি শিক্ষা কেউ যদি শখ করে বেকার না থাকে, তাহলে বেকার হবে না। উদ্যোক্তা তৈরির সুযোগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। ওই যে বললাম না, না শেষ করে ফেলবো আমি, একবারে শেষ করে। আচ্ছা দিয়ে দাও, আমাকে একটু পানি দিও। উদ্যোক্তা মানে কি জানো? নিজে কিছু বানাইয়া বিক্রি করা, ব্যবসা করা, এটাকে বলা হয় উদ্যোক্তা। আমি টাঙ্গাইল পলিটেকনিকের যেহেতু দীর্ঘ সময় কাটছে, ওখানে এক্সপিরিয়েন্সটা বেশি। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু প্রচুর উদ্যোক্তা আছে। এটা তাড়াতাড়ি শেষ করে দাও। এই মাসুদ,